একটা মানে জাতীয় সংসদের তৃতীয় বৃহত্তম দলের নেতাদের এরকম রাজপথে বসে পড়ার মতো অথবা কোথাও একটা শহরে তারা ঢুকবে, সেই শহরে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, এমন একটা পরিস্থিতি কি উদ্ভব হওয়ার কথা? কেন এমন ঘটনাটা ঘটল? আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। ঘটনাটা আপনারা জানেন যে গতকালকে যেটা হয়েছিল মঙ্গলবার দিন, তারা সেখানে তাদের যে জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রা উপলক্ষে তারা হবিগঞ্জে গিয়েছিল আজকে, ওই গতকালকে। সেখানে তারা মিটিং করেছে। মিটিং করার পর তারা যখন ফিরে আসবে, সার্কিট হাউসে যাবে, তখন তাদের গাড়ির উপর বেপরোয়া হামলা হয়েছে। এবং সেই হামলাগুলোর ভিডিও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, একাধিক ভিডিও আমারও চোখে পড়েছে, আমার ধারণা আপনারাও দেখেছেন। সেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে তারা এনসিপির যারা নাকি লোকজন যারা আছে তাদেরকে বেধড়ক পিটাচ্ছে, লাঠি দিয়ে পিটাচ্ছে, রড দিয়ে পিটাচ্ছে। এনসিপির লোকজন যে গাড়িতে করে এসেছিল সেই গাড়ির ড্রাইভারকে পিটাচ্ছে। পরে দেখলাম যে সার্জিস আলমের হাতে ব্যান্ডেজ, মানে তাকেও পিটানো হয়েছে। তো এই যে ঘটনাগুলো, এগুলো কেন ঘটলো? ওখানকার যিনি আপনার ছাত্রদলের যিনি লিডার আছেন, তারা বলছেন যে তারা সেখানে এমন অশালীন কথাবার্তা বলেছে এবং খুবই আপত্তিকর কথাবার্তা বলেছেন ওই জনসভায় এনসিপির নেতারা, মানে বিশেষ করে পাটোয়ারি সাহেব, যে কারণে বিক্ষুব্ধ ছাত্র জনতাই নাকি এই কাজটা করেছে। আর এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই কাজটা করেছে ছাত্র দলের লোকজন। তো ছাত্র দলই করুক আর বিক্ষুব্ধ জনতাই করুক, আমার প্রশ্নটা হলো, কেউ যদি কোনো জায়গায় কিছু কথা বলে, আমি জানি, আমি মানিও এটা, যে এনসিপির নেতাদের কথাবার্তা অশালীন অনেকেরই, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের কথা তো অশালীন বটেই। মানে উনি যেন প্রভোকেটিং ওয়েতে কথাবার্তা বলেন, মানে উনি প্রভোগ করেন যে আমাকে মারো মারো। মানে উনি যখন রাজনৈতিক কথাবার্তা বলেন, প্রতিপক্ষকে আক্রমণ করে কথা বলেন, তখন যেন মনে হয় কি যে উনি আমন্ত্রণ করছেন যে তারপরেও তোমরা আমাকে মারছো না কেন, আমাকে অ্যাটাক করো। তো এই ধরনের কথাবার্তা উনি বলেন, বহুদিন ধরেই বলেন, এবং এইভাবে বলে বলে ওনার বেশ জনপ্রিয়তাও হয়েছে, এটাও সত্য। অনেকে ওনাকে পছন্দও করেন এই সমস্ত উত্তেজক কথাবার্তা বলার জন্যই। তো সেটা হতেই পারে, এটা যার যার স্ট্র্যাটেজি, যার যার পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনি তাকে পছন্দ করতে পারেন, নাও পছন্দ করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কথাবার্তাকে পছন্দ করি না। তো নাই হতে পারে। আবার আমার ঘরের মধ্যে আমার ছেলে, ছোট ছেলে, আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, সে আবার নাসিরউদ্দিন পাটোয়ারিকে খুব পছন্দ করে, করতেই পারে। কেন পছন্দ করে তাকে আমি জিজ্ঞাসা করিনি, তার কাছে ভালো লাগে, সে উনি পছন্দ করে। আমি পছন্দ করি না তাদের কথাবার্তাগুলো। তো এটি হলো গণতন্ত্র, যে একজনের পছন্দ হবে, একজনের পছন্দ হবে না। কিন্তু সে যত খারাপ কথাই বলুক, আপনি তার গায়ে হাত তুলবেন কেন ভাই? আমার প্রশ্নটা এখানেই। যদি আপনি মনে করেন যে তার কথায় আপনার নেতাকে অপমান করা হয়েছে, তার কথায় আপনি নিজের মানহানি হয়েছে, আপনি নিজে হয়তো অপমানিত হয়েছেন, আপনি তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারেন। দেশে তো আইন আছে, আপনার আইনের কাছে যান। কিন্তু আপনি তো আইনটাকে নিজের হাতে তুলে নিতে পারেন না। আপনি তার গায়ে হাত দিবেন কেন? তাদেরকে আপনি মারবেন কেন? আচ্ছা, যে লোকটা বলেছে আপনি তো তাকে মারতে পারেন, অন্যদেরকে মেরেছেন কেন? ড্রাইভারের কী দোষ রে ভাই? তাকে আপনি মারলেন কেন? এই যে মারাটা, মানে ইচ্ছে করলে আমি একজনকে মারতে পারি, এটা হলো একটা মানসিকতা, এটা হলো একটা ফ্যাসিস্ট মানসিকতা। এই মানসিকতার প্রকাশ যে ঘটাবে সেই ফ্যাসিস্ট। সে যে দলে তাকে প্রশ্রয় দেবে, যে দল তাকে এই ধরনের আচরণ করার জন্য প্রশ্রয় দিবে, আশ্রয় দিবে, উৎসাহ দিবে, সেটাই, সেই দলটাই ফ্যাসিস্ট দল। ভাই, ফ্যাসিস্ট গাছে ধরে না, ফ্যাসিস্ট আচরণে বোঝা যায়, এরাই ফ্যাসিস্ট। আমি মানে অনেকগুলো ভিডিও দেখেছি, যারা মেরেছেন তাদের প্রত্যেকের চেহারা সেখানে স্পষ্ট। সেই চেহারাগুলোকে দেখে তাদেরকে কি ধরা হবে? এই জায়গাটাতে আমার প্রশ্ন। যদি তাদের ধরা না হয়, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন এরা সব ছাত্র দল, যুব দল, অথবা স্বেচ্ছাসেবক দল, অথবা বিএনপি করে।
যদি এদেরকে ধরে আইনের আওতায় না আনা হয় তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন। আর যদি ধরা হয় তাহলে বুঝবো, ওই যে প্রধানমন্ত্রী অনেক বড় গলায় বলেছেন না যে উনি আইনের শাসন কায়েম করতে চান, তাহলে বুঝবো যে আইনের শাসন কায়েমের সদিচ্ছাটা আসলে ওনার মধ্যে আছে। ছাত্রদলের লোকেরা বলেছে যে এরা হলো বিক্ষুব্ধ ছাত্র জনতা। যদি ছাত্র জনতাও হয় তবুও তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, কারণ তাহলে তারা অন্যায় করেছে। একজন লোক আপনি জানেন যে সে খারাপ, জানেন, আপনি একদম নিশ্চিতভাবে জানেন সে দুষ্ট লোক, তাকে থামানো দরকার, আপনি জানেন, তারপরেও তার গায়ে আপনি হাত তুলতে পারেন না। তাকে আপনি ধরে নিয়ে পুলিশের কাছে দিতে পারেন, অথবা পুলিশকে ডেকে এনে তাকে ধরিয়ে দিতে পারেন, কিন্তু গায়ে হাত দিতে পারেন না, কারণ তার শরীরটা আপনার মালিকানার নয়, তার শরীরের মালিক আপনি নন। যেই মুহূর্তে তার গায়ে আপনি একটা লাঠির বাড়ি দিবেন সেই মুহূর্তে আপনি হবেন একজন দুষ্কৃতকারী, আপনি হবেন একজন সন্ত্রাসী। এই সন্ত্রাসীদেরকে অবশ্যই ধরতে হবে যদি এই সরকার মনে করেন যে তারা আসলে আইনের শাসন কায়েম করতে চান। দেখুন, আমি একটা ঘটনা বললাম, আরেকটা ঘটনা বলি। গত দুদিন ধরে দেখছি, সেটা হলো রাজশাহী ইউনিভার্সিটিতে গত 27 জুলাইয়ের ঘটনা। প্রথম কিছু স্টুডেন্টদের মধ্যে একটা বিষয় নিয়ে বিরোধ তৈরি হয়েছিল, সেটা মীমাংসা করতে গিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই মীমাংসাকে কেন্দ্র করে বিরোধ আরও বেড়েছে, এবং এগুলো কী কী হয়েছে এগুলো আপনি পত্রপত্রিকায় পাবেন। কিন্তু ঘটনা যেটা ঘটলো সেটা হলো যে পরশুদিন দেখলাম যে রাকসুর যিনি সাধারণ সম্পাদক মিস্টার সালাউদ্দিন আম্মার, এই সালাউদ্দিন আম্মার বিখ্যাত লোক, কিন্তু সে নানা জনের বিরুদ্ধে নানা কিছু করে, মবের জন্য উস্কানি দেয়, অনেক কিছু করে, আমার বিরুদ্ধে দিয়েছে মবের জন্য। তার আমরা অনেক ঘটনা শুনেছি। আমি হঠাৎ করে দেখলাম যে সে একটা বেলচা হাতে নিয়ে একজনকে মারতে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে, তাকে মারবে, মেরে ফেলবে, অমুক করবে, তমুক করবে। এটা কারোর অধিকার তাকে কে দিল? সে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তাকে ভোট দিয়ে সাধারণ সম্পাদক বানিয়েছে তাদের ছাত্র সংসদের। অবশ্যই এটা তার জন্য একটা বড় অর্জন। এই অর্জনের বিনিময়ে তাকে কি এই ক্ষমতা দেওয়া হয়েছে সে বেলচা দিয়ে কাউকে মারতে পারে? সে কি আইন নিজে বানাবে? আইন বানানোর তার কোনো অধিকার আছে? নিজের মতো করে বিচার করে রায় দিয়ে সেই বিচারের রায় বাস্তবায়নের অধিকার তাকে কেউ দেওয়া হয়েছে? দুজন ছাত্রকে পিটিয়ে, মানে গরুর মতো পেটানো হয়েছে। গরু বোধহয় মানুষ এভাবে পেটায় না। তাদেরও ছবি দেখলাম। এই সালাউদ্দিন আম্মার বাঁশ দিয়ে, লাঠি দিয়ে সে নিজে পিটিয়েছে, এবং তার সঙ্গে অন্যরা ছিল। পেটানোর পর দেখলাম যাদেরকে পিটিয়েছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে। অপরাধ কি? অপরাধ হলো তারা নাকি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থক। নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ কবে? সেটার এখনও সমর্থক আছে, তার প্রমাণটা কি? তার গায়ে লেখা ছিল যে আমি ছাত্রলীগের সমর্থক, লেখা ছিল। কে সিদ্ধান্ত দিল? সালাউদ্দিন আম্মার সিদ্ধান্ত দিয়েছেন। ওনার কাছে মনে হয়েছে এই লোকটা ছাত্রলীগের সমর্থক, অতএব তাকে পেটানো যায়। বাংলাদেশ না বিশ্বের কোনো আইন এটাকে সমর্থন করবে? প্রশ্নটা তখনই ওঠে, আমরা কি একটা স্বাধীন সার্বভৌম আইনি রাষ্ট্রের মধ্যে অবস্থান করছি, নাকি আমরা একটা বর্বর রাষ্ট্রে অবস্থান করছি? আইন কি বলে? রাজশাহীতে কি কোনো আইন প্রয়োগকারী সংস্থা আছে? আছে নাকি তারা ঘুমাচ্ছে, চুরি পরে বসে আছে? এই প্রশ্নটা আমি করতে চাই। সাংবাদিকরা এটা নিয়ে লেখালেখি করেছে। পরে দেখলাম প্রেস কনফারেন্সে সালাউদ্দিন আম্মার এবং তার যে রাকসুর যিনি ভিপি, তারা আবার সাংবাদিকদের বিরুদ্ধে বলছে, তাদের বিরুদ্ধে অশালীন আক্রমণ করছে তারা। তো হয়েছে নাকি, বলছে এরা নাকি মায়া কান্না করছে, এই ধরনের কথা বলছে যে মোস্তাকুর রহমান জাহিদ, যিনি নাকি রাকসুর ভিপি, ছাত্র শিবিরের নেতা। মানে তারা মারবে, পিটিয়ে ফেলে দেবে, সেই কথা বললে পরে হলো ওটা মায়া কান্না। ওই লোকটাকে মানুষটা
এ কোন দেশে বাস করছি আমরা? তারপর যে মার খেলো তাকে আপনি অ্যারেস্ট করলেন, কি অপরাধে অ্যারেস্ট করলেন আপনি তাকে? এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কেবল দেশের মধ্যে না, দেশের সচেতন মানুষের মধ্যে না, এগুলো কিন্তু দেশের বাইরেও বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে কিন্তু এই মেসেজগুলো যায়। তারা আসলে কি, আজকে দেখলাম একটা ইংরেজি দৈনিকে দ্য টাইমস অফ বাংলাদেশ সালাউদ্দিন আম্মারকে নিয়ে একটা বড় বিশাল একটা ফ্রন্ট পেজে একটা বিশাল স্টোরি করেছে। সেই স্টোরিতে দেখা যাচ্ছে সে তার ওই বড় বড় চুল নিয়ে পাঞ্জাবি পায়জামা পরে একটা বেলচা কাঁধে নিয়ে সে দাঁড়িয়ে আছে। আর হেডলাইনটা কি, আম্মার্স র্যাকলেস রেইন অ্যাট আর ইউ, মানে রাজশাহী ইউনিভার্সিটি, মানে রাজশাহী ইউনিভার্সিটিতে আম্মারের যে বেপরোয়া রাজত্ব, এই হলো সেই লেখার শিরোনাম। ইংরেজিতে লেখা, বিদেশিরা পড়ে না এটা বিদেশিরা পড়ে এদেশের আইন শৃঙ্খলা নিয়ে তাদের কী ধারণা হচ্ছে। রাজশাহী যারা নাকি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তাদের সম্পর্কে তাদের কত উচ্চ ধারণা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে তো কী করবে, তারা তো নিজেরাই ভয়ে কাঁপে। কতগুলি মেরুদণ্ডী লোক ওখানে বসে আছে, নিজেরাই ভয়ে কাঁপে। এবং এই রিপোর্টটা যদি আপনারা পড়েন, যদি সময় পান পড়ে নিন, ডিটেল কাহিনী আছে আম্মারের অতীত কর্মকাণ্ড সম্পর্কে। সেগুলো পড়লে যে কেউ বলবে এই ছবিটা বরং কম করা হয়েছে, ছবিটাতে কম দেখানো হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি আপনার কোন ইমেজটা মানুষকে দেখাতে চাচ্ছেন, আপনি আপনার কোন ইমেজ তৈরি করতে চাচ্ছেন, সেগুলো আমরা একটু বুঝতে চাই ভাই। যে জিনিসটা রাজশাহীতে ঘটছে, যে জিনিসটা হবিগঞ্জে ঘটছে, এ ধরনের আরও অনেক ঘটনা ঘটছে দেশে। সালাউদ্দিন আহমেদ সাহেব জ্ঞানী লোক, আমার কাছে তো মাঝে মাঝে ওনাকে ফিলোসফারের মতো মনে হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন। ওনারা কি এগুলি দেখেন না ভাই, এগুলি পড়েন না আপনারা? আপনাদের একটু লজ্জা লাগে না? আরেকটা কথা বলি, সেটা হলো হবিগঞ্জে যে গতকালকে ঘটনা যেটা ঘটেছে, এরপর আজকে আবার যে এনসিপির লোকজন সেখানে গেছে, এটা ওরা আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হয়েছে। মানে এটা হলো কি, ওই পায়ে পা দিয়ে ঝগড়া করার যে ব্যাপারটা, আমার কাছে এটা এরকম মনে হয়েছে। আপনাদের কালকে অনুষ্ঠান করেছেন, আপনাদেরকে আপনারা প্রহিত হয়েছেন, আপনাদের বিচার চান, কিন্তু আবার আজকে ওখানেই আবার অনুষ্ঠান করতে হবে, এই জেদ এর কি মানে আছে ভাই? আপনাদের সঙ্গে তো লোক নাই, আপনাদেরকে জিনিস বুঝতে হবে, এই লোকগুলো দুষ্ট। পুলিশ আপনাদের যারা আপনাদেরকে মারছে তারা দুষ্ট লোক, মানলাম। পুলিশ আপনাদেরকে হেল্প করছে না, ওটাও মানলাম। তাহলে আপনি ওখানে আবার যাচ্ছেন কেন? মানে ইনভাইট করছেন যে আসো আমাদেরকে মারো, অথবা আপনি কার ইগোতে আঘাত করছেন? তো এটাও কিন্তু আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হয়েছে। আমি মনে করি যে আমাদের মধ্যে গণতান্ত্রিক যে চিন্তাটা, গণতান্ত্রিক যে চেতনাটা, এটা যদি সবার মধ্যে না আসে, আপনি এক পক্ষের কাছ থেকে আশা করলে কিন্তু হবে না। তবে এই জিনিসটা আগে আসতে হবে সরকারের কাছ থেকে, কারণ এই সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে। তারা আগে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ঠিক করবে। কে অপরাধ করলো তার মুখের দিকে তাকাবে না, অপরাধের দিকে তাকাবে, তার ব্যাপারে ব্যবস্থা নেবে। দিচ্ছে কিনা সেই ধরনের প্রশ্ন উঠেছে। আপনার কি মনে হয় যে সরকার আসলে তাকে নিয়ে নতুন করে কিছু করবে? অথবা আমরা যদি প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা মিস্টার জাহিদের কথা উচ্চারণ করি, তিনি বলেছেন যে রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায়, মানে তার আগে এবং পরে যদি কোনো ধরনের অভিযোগ থাকে সেক্ষেত্রে আইনগত প্রক্রিয়া নেওয়া যেতেই পারে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে আসলে কোনো ধরনের স্পষ্ট বার্তা খুঁজে পাওয়া যায় কিনা সরকারের পক্ষ থেকে? আমার মনে হয় জাহিদুর রহমান যেটা চেষ্টা করেছেন, যে যে একটা আলোচনা চলছে গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে, যে প্রেসিডেন্টের এক ধরনের ইমিউনিটি আছে, যে তাকে মানে প্রেসিডেন্ট না থাকা, মানে প্রেসিডেন্ট পদ থেকে চলে যাওয়ার পরও তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা টামলা করা যায় না, এ ধরনের একটা ধারণা অনেকের মনে আছে। যেরকম প্রেসিডেন্ট নিজেই আর্টিকেল 51 সংবিধানের যে 51তম ধারা, সেটার কথা উল্লেখ করে বলেছেন যে সেটা পড়ে দেখুক সবাই। তো এখন পরে কি বুঝলেন? এখন জাহিদুর রহমান যেটা বোঝানোর চেষ্টা করছে যে তাদেরকে বিচার করা যায়। কারণ উদাহরণ হিসেবে এরশাদের ব্যাপারটা অনেকেই উল্লেখ করছেন, যে এরশাদ পদত্যাগ করার পর তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিচার হয়েছে, তিনি জেল খেটেছেন, তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে গিয়েছিল,
তার দোষী সাব্যস্ত হবার পর। কাজে এই ধরনের উদাহরণ আছে। এখন মূল বিষয়টা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, সরকার কি করতে চায়। সরকার যদি চায় মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার করতে, তাহলে সরকার সেটা করবে। আর যদি সরকার চায় তারা বিচার করবে না, এই বিষয়টাকে মানে এভাবে চলে যেতে দিবে, তাহলে বিচার হবে না। কোনোটাই আইন আইন কোনোটার বাধা বা কোনোটা কিছু হচ্ছে না, এখানে সরকারের সদিচ্ছায়। এটা শুধু শাহাবুদ্দিন কেন, আপনি বাংলাদেশের ইতিহাসে গত 55 বছরের ইতিহাসই দেখেন না কেন, যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচার শুধু তখনই হয় যখন তাদের চরম প্রতিপক্ষ ক্ষমতায় আসে এবং তারাই বিচার করে, এবং তারা ক্ষমতায় এসে তাদের পক্ষের যেসব লোক আগের জমানায় বিচার বিচার হয়েছিল এবং দোষী সাব্যস্ত হয়েছিল তাদেরকে বেকসুর খালাস করে দেয়, মাফ করে দেয়। তো এটাই হচ্ছে সবকিছুই রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে। এখানে আইন একদিকে বা ওই দিকে চলবে বা আইন তার নিজস্ব গতিতে চলবে, এসব কথা হচ্ছে মানে আমি বলছি বকবাস কথা। কারণ এগুলোর কোনো মানে হয় না বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, এগুলোর কোনো মানে হয় না। Everything depends on government's good will, political will. যারা যারা তাকে আটকের দাবি জানাচ্ছে, সে এনসিপি, জামাত ইসলামী বা ইনকিলাব মঞ্চ নামে একটা সংগঠন আছে, আরো অনেকে, অনেক রাজনৈতিক দল যেগুলো আওয়ামী বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত, তাদের অনেকের বক্তব্য বা সোশ্যাল মিডিয়াতে যে আলোচনা হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব কি এমন শক্তিমান ব্যক্তি যে তাকে সেফ এক্সিট দিতে হবে। ডক্টর ইউনূসের ক্ষেত্রে আমরা জানি তিনি মার্কিন এজেন্ট অথবা আন্তর্জাতিক শক্তির নানান ধরনের এজেন্ডা তিনি বাস্তবায়নের জন্য ক্ষমতা নিয়েছিলেন, তার সাথে এক ধরনের বোঝাপড়া হয়েছে। এটা এখন ওপেন সিক্রেট যে তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হলেও মামলা কোনোটি গ্রহণই করা হয়নি, কোনোটি গ্রহণ করার পরে সেগুলো খারিজ করে দেওয়া হয়েছে। অসংখ্য মানুষ সেগুলো মামলা করতে গেছেন। ইভেন তার উপদেষ্টা পরিষদের যেসব সদস্য ছিলেন তাদের বিরুদ্ধেও কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও। তো তার তো এক ধরনের ব্যাখ্যা আছে। আমরা বলছি না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন অবশ্যই অপরাধী, কিন্তু তার বিরুদ্ধে তো অভিযোগ ছিল। তো অনেকে বলছেন যে তাকে কেন, মানে বিএনপির সাথে কি আসলে কোনো ধরনের সমঝোতা হয়েছে? আর যদি হয়ে থাকে, যে তিনি কি এমন শক্তি এখন মানে হোল্ড করছেন যে তাকে সেফ এক্সিট দিতে হবে? আপনি কি মনে করেন? আমার মনে হয় না যে তিনি এমন এক কোনো শক্তি, কিন্তু যখন দল থেকে মনে করা হয়েছে বা দল বা দলের বাইরে যারা আছে বিএনপির সাথে, তারা যখন যদি মনে করে থাকে যে এই বিশেষ করে শেখ হাসিনা দেশে ফিরবে, এই ঘোষণার পর শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি মানে হিসেবে রেখে দেওয়া একটু ঝুঁকিপূর্ণ, কারণ তার হাতে কোনো ক্ষমতা না থাকলেও তিনি কিছু কিছু জায়গায় কিছু করে ফেলতে পারেন, এই ধরনের যদি একটা বয়ান সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। কিন্তু তারেক রহমান সম্ভবত সেই অ্যাকশনকে আর বেশি দূর এগিয়ে নিতে চায় না, তিনি হয়তো ওখানেই এটা সমাপ্তি করতে চাইছেন। ঠিক আছে, শাহাবুদ্দিন চলে গেছে, আর ঘাঁটানোর দরকার নেই, এইটা এই মুহূর্তে যেটা মনে হচ্ছে। কিন্তু তার মানে এই না যে 2 মাস পরে দুদককে বলা হবে না যে তোমরা শাহাবুদ্দিনের বিরুদ্ধে একটা তদন্ত শুরু করো। ইসলামী ব্যাংকের যে হাজার হাজার কোটি কোটি টাকার যে লোপাট হওয়ার ঘটনা, সেখানে তার কোনো ভূমিকা ছিল কিনা, আলমের যে টেক ওভার, দখল ইসলামী ব্যাংক, সেটার পেছনে শাহাবুদ্দিনের কোনো ভূমিকা ছিল কিনা, সরকার সেটা করতেই পারে, দুদককে নির্দেশ দিতে পারে। এবং আমার মনে হয় না যে প্রাক্তন রাষ্ট্রপতি তেমন কোনো ইমিউনিটি আছে যেটা তাকে এই ধরনের দুর্নীতির মামলা থেকে রক্ষা করতে পারে। তো এটা সরকার, এগেইন যেটা আগেই বলছিলাম, যে এটা সবই সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। তারা যদি চায় শাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত এবং মামলা করতে পারে, তারা যদি রাজনৈতিক কারণে যদি না চায়, তাহলে সেটা নাও করতে পারে। এই মুহূর্তে দেখে মনে হচ্ছে যে তারেক রহমান এটা চায় না, কিন্তু সেটা এই চায় না অবস্থাটা। পেছনের কারণ কি হতে পারে? অনেকে বলেন যে তিনি যখন পদত্যাগ করেছেন তার আগে এক ধরনের সমঝোতা হয়েছে, এটা অনেকে বলছেন। হুম। আহ যদি হয়ে থাকে কেন বা সেই সমঝোতা? এবং একই সঙ্গে আপনার কাছে প্রশ্ন, হয়তো প্রশ্নটি পূরণ হতে পারে, আহ আসলে কি তিনি কিছু করতে পারতেন শেখ হাসিনা ফেরার ক্ষেত্রে? অথবা এর পেছনে কারণ এটি কিনা যে তড়িঘড়ি করে স্পিকারকে ডেকে নিয়ে আসা হলো, তিনি ট্রিটমেন্টে ছিলেন, আহ শুক্রবারের মধ্যে ওই দিন শর্ট নোটিশে তাকে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করতে হলো। আসলে কেমন কোনো বিষয় জড়িয়ে রয়েছে কিনা বা ছিল কিনা? না, আমার তো মনে হয় যে এটা একটা মানে কোনো একটা ভয় থেকে এই কাজটা করা হয়েছে। কারণ তারা যদি শাহাবুদ্দিনকে আওয়ামী লীগের নমিনি বা আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যদি তাকে সরাতে চায়, সেটা তো আগেই করতে পারতো। সংসদ অধিবেশন যাওয়ার পরপরই তারা সেটা করতে পারতো। রাষ্ট্রপতি ভাষণ দিলেন,
এবং তারপরেই তারা এই প্রক্রিয়াটা শুরু করতে পারতো যে ঠিক আছে কাজ শেষ, এবার আপনি যান, আমরা আমাদের আহ, রাষ্ট্রপতি মনোনীত করব। এবং তিনি এটা তো ওই সাক্ষাৎকারে বলেছিলেন যে সরকার যদি চায় আমি সানন্দে পদত্যাগ করব। তো রাস্তা হুম তো হুম হুম। খোলা ছিল, তারা করেনি কেন? তারা নিশ্চয়ই চেয়েছে যে না, তাকেই রেখে দিতে। তো হঠাৎ এই নীতি পরিবর্তন হলো কেন? সেখানে আমার মনে হয় যে এই শেখ হাসিনা ঘিরে ঘটনাটা একটা ফ্যাক্টর হতে পারে। যদিও তার কোনো ক্ষমতা নেই, হয়তো অনেকে ভেবেছেন যে মানে 5ই আগস্ট 2024 সালে আপনার মনে আছে যে খালেদা জিয়া মুক্তি পেয়ে গেল, কিসের বলে মুক্তি হুম হুম। পেয়ে গেল? রাষ্ট্রপতির কোনো রাষ্ট্রপতির এক আদেশে। আদেশে। তো রাষ্ট্রপতির তো সেরকম কোনো ক্ষমতা নেই একজন সাজাপ্রাপ্ত আসামিকে তার সাজা মওকুফ করে দিতে, আনলেস তারা আবেদন করে ক্ষমার জন্য। তো সেরকম তো কোনো হুম হুম। আবেদন আসে না। তখন কোনো দেশে কোনো সরকারই নেই। সেই আবেদন মঞ্জুর তো করা আগে সরকার, তারপরে রাষ্ট্রপতি সেটাতে সম্মতি দেন। তো যাই হোক, তো সেটা হয়েছে। তো এখন তারা কি মনে করছে যে এই কাণ্ড তো উনি আগেই করেছেন, আমাদের পক্ষে করেছেন, এখন আমাদের বিপক্ষে করতে পারেন কিনা? কিন্তু 24 সালের বাস্তবতা আর 26 সালের বাস্তবতা তো একই না। 24 সালে তিনি সেটা করতে পেরেছিলেন কারণ যারা যারা ক্ষমতার কেন্দ্রে তখন, তারা চাচ্ছিল যে সেটা তিনি করুক। কিন্তু এখন যারা ক্ষমতা কেন্দ্রে, তারা তো চাইবে না যে তিনি হাসিনার পক্ষে কোনো পদক্ষেপ নিক। কাজেই তিনি কিন্তু, যারা মানে সরকার, সরকারের ইচ্ছার বিপক্ষে রাষ্ট্রপতি কিছুই করতে পারেন না, কিছুই পারেন না। এটা এই রাষ্ট্রপতি কেন, কোন রাষ্ট্রপতি পারেনি। আর এখানে যদি তারা মনে করে যে শাহাবুদ্দিন কোনো একটা রাজনৈতিক ক্ষতি করে বসতে পারে, তাহলে তো ব্যাপারটা আরো ভয়ানক হয়ে গেল। কাজেই তাদের শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার পিছনে ওই চিন্তা কাজ করে থাকতে পারে। কিন্তু আমার মনে হয় যে এটা মানে একটা সমঝোতা হয়েছে। সমঝোতা না হলে এই এই 2-3 দিনের ব্যাপারটা থাকতো না। এটা আগেই তাকে বলতে হয়, এখনই আপনি যান, অথবা মানে পদত্যাগ করার পরই তার বিরুদ্ধে মামলা টামলা নোটিশ আমরা পেয়ে যেতাম। কিন্তু এখনো সেটা হতে পারে। এটা একটা উড়িয়ে দেওয়া যায় না যে তার বিরুদ্ধে একটা তদন্ত শুরু হবে না। এটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে সেটা হবে না। বিভিন্ন গণমাধ্যমে আহ বিভিন্ন বলতে বিশেষ বিশেষ গণমাধ্যম, আমি নাম উচ্চারণ করছি না, এখানে হেডলাইন করা হয়েছে যে শেখ হাসিনার শেষ দোসর রাষ্ট্রপতির বিদায় বা পদত্যাগ। আপনার কি মনে হয় যে আসলে তার এই পদত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনার দোসর হিসেবে আর কেউ রইলো না, বা তিনি ফিরে আসার ক্ষেত্রে নতুন কোন ধরনের জটিলতার মুখে পড়তে পারে? এখন তো যেভাবে তিনি বোল্ডলি বলছেন শেখ হাসিনা যে তিনি দেশে ফিরবেন, সেক্ষেত্রে কিছুটা হলেও ভাটা পড়েছে এরকম কি মনে হয় আপনার? না, কারণ আমার মনে হয় না যে শেখ হাসিনার এই ঘোষণার পেছনে শাহাবুদ্দিনের কোনো ভূমিকা ছিল, বা শেখ হাসিনা মনে করেছিলেন যে শাহাবুদ্দিন কোনো ভূমিকা পালন করবে। কারণ তিনি খুব ভালো করেই জানেন যে সরকারের ইচ্ছার বাইরে এই রাষ্ট্রপতি কোনো কিছুই করতে পারবে না। এটা তিনি জানেন, কারণ তিনি তো 15 বছর ক্ষমতায় ছিলেন, তার আগে 5 বছর, 20 বছর ক্ষমতায় ছিলেন। এই বিষয়ে আরেকটি প্রশ্ন করতেই হচ্ছে, মানে যা গুঞ্জন বা যেগুলো ছড়াচ্ছে যে একটা রহস্য মানুষ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আহ, যখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তুরস্ক সফরে, ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রপতির বিষয়ে এই সিদ্ধান্তগুলো নেওয়া হলো এবং কার্যকর করা হলো। সেনাপ্রধান ফিরলেন শনিবার, শুক্রবারের মধ্যে সবকিছু কমপ্লিট করা হলো। আহ, এটি কোনো বিশেষ বার্তা আসলে দেয় কিনা? এটা আমার মনে হয় যে সেনাপ্রধানের অনুপস্থিতি একটা ফ্যাক্টর হতে পারে টাইমিং এর ব্যাপারে। কারণ এই সেনাপ্রধান সব সময় চেয়েছেন যে যেন সাংবিধানিক ধারাবাহিকতা ভাঙা না হয়। এবং তিনি কিন্তু প্রেসিডেন্টকে ক্ষমতায় তখন 2024 সালে তিনি প্রেসিডেন্টকে সম্পৃক্ত করেছেন পুরো বিষয়ের সাথে। কাজেই হয়তো বিএনপি মনে করে থাকতে পারে যে সেনাপ্রধান যদি দেশে থাকে, তাহলে হয়তো তিনি যখন জানতে পারবেন যে এরকম একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, তিনি হয়তো এখানে এসে বাধা দিতে পারেন, বা অ্যাটলিস্ট তার বিপক্ষে একটা যুক্তি তিনি তারেক রহমানের কাছে তুলে ধরতে পারেন কেন তারা চান না যে রাষ্ট্রপতিকে সরানো হোক। আম, হতে পারে এটা, আম, যে তার অনুপস্থিতি একটা সুযোগ বলবো না, বলবো একটা মানে কাজে লাগানো। আনপ্লেজেন্ট পরিস্থিতি, পরিস্থিতির সৃষ্টি যাতে না হয়, সেজন্য তার অনুপস্থিতিতে কাজটা সারা হয়েছে। এমন হতে পারে যে সেনাপ্রধানই বলেছে যে এখন সবকিছু না করে আমি যখন থাকবো না তখন করো, তাহলে আমার কোনো ডিরেক্ট ভূমিকা এখানে থাকবে না। কাজে আমি মনে করি যে ওয়াকার সার্ভ করেছে এই অভ্যুত্থানের কজটাতে, সে সার্ভ করেছে, এবং ইউনূসের গভর্নমেন্টকেও সে সাপোর্ট দিয়েছে, এবং বিএনপির ক্ষমতা নেওয়ার প্রক্রিয়াতেও সে আম, মানে তার দায়িত্ব সে পালন করেছে। কাজেই তাকে
মানে তার উপর নাখোশ হওয়ার কোনো কারণ আমি বিএনপির দেখি না। তার উপর নাখোশ হওয়ার একটাই কারণ, মানে একটাই গ্রুপ আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগাররা। কারণ তারা মনে করে যে ওয়াকার তাদেরকে, তাদের সাথে বেইমানি করেছে এই অগস্ট তাহলে মাসে এই গিয়ে। আশঙ্কা করা হচ্ছে কেন যে তিনি নিজেও হয়তো ফুল টাইম সার্ভ করতে পারবে না তার চাকরির মেয়াদটা? এটা কারণ হচ্ছে অনেকে মনে করছেন যে যদি রাষ্ট্রপতি যান তাহলে সেনাপ্রধানকে যাওয়া উচিত, কারণ তাহলে বিএনপি তাদের পছন্দ মতো, মানে এই দুইটা পদে, যদিও রাষ্ট্রপতির পদ একদিকে গুরুত্বপূর্ণ কারণ এটা সর্বোচ্চ পদ, কিন্তু আরেকদিকে এটা গুরুত্বহীন কারণ তার কোনো নির্বাহী ক্ষমতা নেই, কিন্তু তারপর একটা প্রতীকী মানে মূল্য আছে রাষ্ট্রপতি। আর এদিকে সেনা প্রধানের তো শুধু প্রতীকী না, আসল আম, মূল্য আছে সেনাবাহিনী পদে। সেখানেও তারা হয়তো চাচ্ছে যে এই মুহূর্তেই, মানে যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবর্তনটা আনা, যাতে বিএনপি মানে নিজস্ব পছন্দ মতো, কারণ আপনি সব জায়গায় তো দেখা যাচ্ছে যে বিএনপি তার লোকজনকে দিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় এবং সরকারি প্রতিষ্ঠানে তার লোকজন নিয়োগ করছে। কাজে বিএনপির যে মানে রাষ্ট্রযন্ত্র দখলের যে প্রক্রিয়া, যেটা সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র দখল করে নিয়েছিল, বিএনপি সেইভাবেই রাষ্ট্রযন্ত্রটা তার নিয়ন্ত্রণে নিচ্ছে একইভাবে। এবং সেখানে যদি সেনাপ্রধান শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত লোক হয়ে থাকে, তাহলে ওয়াই নট তারেক রহমানের নিয়োগপ্রাপ্ত লোক, সেটার জন্য আরো 6-7 মাস কেন ওয়েট করতে হবে? হতে পারে। আম, কিন্তু এই আমরা মুহূর্তে কিন্তু আমি কিন্তু দেখি না যে ওয়াকারুজ্জামান বিএনপি না বসার কোনো কারণ আমি দেখি না। কারণ তিনি পুরো মানে 2 বছর যা যা মানে তাদের ক্ষমতার উত্তরণের জন্য যা যা করা দরকার তিনি সবই করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সেটিও এখন টক অফ দ্য কান্ট্রি। সেখানে একজন জিএস রয়েছেন ছাত্র সংসদের সালাউদ্দিন আমরার, নিজেই শিবিরের কি একটা শব্দ ইউজ করেন, মানে তিনি তিনি শিবির করেন, শিবির হিসেবে মনোনীত প্রার্থী হয়ে তিনি নির্বাচিত না হলেও, তো সে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের হাতের চেয়েও তার হাত লম্বা। সেখানে তো আবার কোনো ধরনের স্টেটমেন্ট দেখছি না সরকারকে। তারপরে সেই ক্ষেত্রে আবার কেন ছাড় দেওয়া হচ্ছে? বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জামাত এনসিপির ক্ষেত্রে কোনো জায়গায় তো চুপ থাকছে বিএনপি। এখানে একটা মানে ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যারাই কাউকে আক্রমণ করছে, এই সালাউদ্দিন আম্মার হচ্ছে একজন প্রাইম এক্সাম্পল, যে সে কিন্তু অনবরত এটা গত বছর ধরে থেকেই সে করে আসছে। রাকসুর জিএস নির্বাচিত হওয়ার পর থেকে কিন্তু তার এই চেহারা দেখা যাচ্ছে, ছাত্রদেরকে পিটানো, টিচারদের উপর চড়াও হওয়া, তাদেরকে পদত্যাগে বাধ্য করা, এই ধরনের, হ্যাঁ এই ধরনের কাজ সে করে আসছে। এবং সে হচ্ছে একটা মব নেতা। এখন এই মব নেতা ইউনূসের আমলে সবকিছুতে পার পেয়ে গেছে, সব মবই পার পেয়ে গেছে। ইউনূস অন্যদিকে তাকিয়েছিল, বা না তাকে অন্যদিকে তাকিয়ে না থাকলেও সে এটাকে মানে পছন্দই করতো মনে হচ্ছিল, কিন্তু এখন তো সেটা হওয়ার কথা না। তো এখন সে কেন পার পেয়ে যাচ্ছে এইসব করে? এটার একটাই কারণ হতে পারে যে বিএনপিও যারাই নিজেদেরকে জুলাই বিপ্লবী বলে মানে উপস্থাপন করে, এবং যখনই কাউকে আক্রমণ করে ফিজিক্যালি বা ভার্বালি, তাদেরকে আওয়ামী লীগ বা আওয়ামী দোসর বলে ট্যাগ দেয়, তখনই কেউ আর হাত দিতে চায় না। তখনই তারা মনে করে যে এটা এটা জায়েজ। যারা জুলাই সমর্থক, তারা যা খুশি তা করতে পারে যতক্ষণ তারা তাদের প্রতিপক্ষকে, যাদেরকে আঘাত করছে, তাদেরকে আওয়ামী লীগ বলে অভিহিত করতে পারে, সবই জায়েজ। তো এটা হয়ে গেছে নতুন এক ধরনের ফ্যাসিজম। যদি আপনারা বলেন যে আওয়ামী লীগের আমলে যা হতো সেটা এক ধরনের ফ্যাসিজম, তাহলে এটা হয়ে গেছে নতুন এক ধরনের ফ্যাসিজম, যে আপনি একটা গোষ্ঠীকে, একটা রাজনৈতিক গোষ্ঠীকে শত্রু হিসেবে চিহ্ন করে তার উপর নির্যাতনটাকে জায়েজ করে দিচ্ছেন। যা খুশি তাই করতে পারবেন যতক্ষণ আপনি বলতে পারছেন যে ও হচ্ছে আওয়ামী দোসর, ও হচ্ছে ছাত্রলীগ, ও হচ্ছে এই লীগ। লীগ শব্দটা আপনি অ্যাড করতে পারলেই আপনার 7 খুন মাপ। তো এটা খুবই বিপজ্জনক একটা অবস্থা। এটা ইউনূসের আমলে চলছিল, কিন্তু ইউনূস তো ইউনূস, তার কোনো জবাবদিহিতা ছিল না। এই সরকারের তো জবাবদিহিতা আছে, তো নির্বাচিত সরকার, এত সংসদীয় সরকার। আর সংসদে কার কাছে জবাবদিহি করবে? জামাত, এনসিপি, তারা তো মবের রাজা। এখন ব্যাপারটা হয়ে যাচ্ছে জবাবদিহিতার জন্য আপনার সুশীল সমাজ, মিডিয়া, এরা ছাড়া আর কেউ নেই এই সরকারকে জবাবদিহিতার মুখে দাঁড় করানোর জন্য। সুশীল সমাজ এবং নাগরিক সমাজ বলতে যেটা বোঝায়, এবং মিডিয়া, এটা ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। কিন্তু সেখানে সেইটা হচ্ছে কিনা সেটাই প্রশ্ন। যদিও এই আম্মারের উপর যে রিপোর্টিং যেটা হচ্ছে তার কর্মকাণ্ডের উপর, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা মিডিয়া কিন্তু নেগলেক্ট করছে না বা এড়িয়ে যাচ্ছে না।
যেমন আজকেই একটা বড় রিপোর্ট আছে এই টাইমস অফ বাংলাদেশে, এই সমকালও আম্মারের আছে, সমকালও সমকাল আছে, আছে। প্রথম আলোতে হ্যাঁ, আছে, মোটামুটি সব পত্রিকায় এটা মোটামুটি একটা ভালো ট্রিটমেন্ট দিয়েছে। ট্রিটমেন্ট দিয়েছে, কারণ তারাও মানে এটা থেকে এখন সরকার যদি এইগুলা আমলে নিয়ে অ্যাকশন নেয় এই আম্মারের বিরুদ্ধে, তাহলে এক জিনিস। আর যদি এটা সত্ত্বেও যদি তারা জিনিসটাকে এড়িয়ে যায়, ইগনোর করে যে অ্যাজ ইফ কিছুই হচ্ছে না, তাহলে বুঝবো যে সেই ইউনূস সরকারের ভূত বিএনপি সরকারের ঘাড়ে ভালোভাবেই চেপে বসে আছে, এবং এটা সে বিএনপির আম্মার জন্য আবার ভালো। উল্টো, আম্মার আবার উল্টা থ্রেট দিচ্ছে আম্মার এবং আম্মারের সহযোগীরা, যেসব গণমাধ্যম নানান ধরনের প্রশ্ন তাকে করছে বা তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন অ্যারাইজ করছে তাদেরকে দেখে নেবে, হ্যাঁ ওপেন সেটা সংবাদ তো, সম্মেলন করছে। হ্যাঁ তো এইগুলোও তো সরকারের আমলে নেওয়া উচিত, যে গণমাধ্যমের বিরুদ্ধে যদি এরকম হুমকি কেউ দেয়, তো এখানে তো একটা মানে প্রচ্ছন্ন একটা মানে আইন ভঙ্গের একটা ব্যাপার চলে আসে। আপনি তো একটা গণমাধ্যমকে বা এইভাবে হুমকি দেওয়া মানে কি, তাদের বিরুদ্ধে একটা ভায়োলেন্স উস্কে দেওয়ার সামিল, তাই না? তো এইটা তো বেআইনি, এটা তো আইন পরিপন্থী। তাহলে তো আপনাকে তো ওই নিয়ে তাকে ব্যবস্থা নেওয়া উচিত, ওর অন্তত তাকে বলা উচিত, তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে জানানো উচিত যে এগুলো তিনি করতে পারেন না। তিনি একটা গণমাধ্যমকে মানে দেখে নেওয়ার মানেটা কি? তিনি কি বলছেন যে তিনি মামলা করবেন? তো মামলা করলে করেন। যদি কোনো মিডিয়া যদি তার মানহানি করে থাকে, মানহানির মামলা তারা করতেই পারে। মানহানির মামলা তো আর নতুন জিনিস না। আর যেহেতু সব পত্রিকা এখন অনলাইনে আছে, সেহেতু এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে পড়ে যাচ্ছে। সো মানে আইনি রাস্তা তার কাছে আছে। এখানে কেউ ওই মানে দেখে নেওয়ার হুমকি টুমকি দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আপনি যদি মনে করেন যে আপনার যা আপনাকে নিয়ে যা ছাপা হচ্ছে সেগুলো ভুল কিন্তু সে এবং যখন আপনার হুমকি রাজনীতি দিচ্ছে করছে, তখন তার নিশ্চয়ই আইনের জায়গা থেকে হুমকি দিচ্ছে, বিষয়টি এরকম তো মনে করার কোনো কারণ নেই, তাই না? না, আমি সেটাই বলছি যে তিনি যখন হুমকি দিচ্ছেন, যখন আইনের রাস্তা খোলা আছে সেই রাস্তা না গিয়ে যখন আপনি হুমকি দেন, তাহলে আপনার উদ্দেশ্য ভালো না। তার মানে হচ্ছে যে পত্রিকা যা ছাপা হচ্ছে সেটা হুম। আপনি কোর্টে চ্যালেঞ্জ করতে পারছেন না, কিন্তু আপনি পেশি শক্তি দিয়ে সেটা দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। ছোট একটা বিষয়ে আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই, এবারে ছোট করে উত্তরটা আশা করছি আমরা শেষ করবো। সেটা হচ্ছে যে ভারতে সফরের বিষয়ে নানান ধরনের সিদ্ধান্ত পরিবর্তন আমরা দেখছি আমাদের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, অথবা তারা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল, মানুষের এক্সপেকটেশন বা মানুষের যেই ধারণা সেইটির সাথে মেলেনি। কিন্তু চলতি মাসেও প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়ার কথা ছিল, যেটা একটি গুঞ্জন ছিল, সেটিও আবার হয়তো পিছিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে আবার নরেন্দ্র মোদী ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান সাহেবকে সেখানকার ব্রিক্স সম্মেলনে। সে বিষয়ে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে আমরা জানতে পেরেছি। আপনার কি মনে হয় যে এটিও মোটামুটি এক ধরনের অ্যাভয়েড করার টেন্ডেন্সি থাকতে পারে, এবং যত জানা গেছে যে পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন? আহ, আপনার কি মনে হয় যে আসলে কি হতে যাচ্ছে? এখন তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি মাসে ভারত সফরের জন্য, হুম, সব মানে পরিবার সহ। তো সেটার কোনো সাড়া তারেক রহমান দেননি। এই মাসে যাওয়ার কথা ছিল কি ছিল না এটা আমি শিওর না, এটা হয়তো একটা গুজব থাকতে পারে, কিন্তু ভারতীয় মানে মিডিয়াতে তেমন কোনো খবর আসেনি যে এটা হতে যাচ্ছে। কাজে এটাকে আমি একটা গুজব হিসেবে দেখবো। তবে ব্রিক্স সম্মেলন যেহেতু ভারত এই ব্রিক্স সম্মেলনটাকে তারা হোস্ট, এবং নরেন্দ্র মোদী যেহেতু এই সম্মেলনের চেয়ারপারসন থাকবেন, তার একটা এখতিয়ার আছে যে ব্রিক্সের সদস্য না এমন দেশকে আমন্ত্রণ জানানো। যেমন G7 বলুন বা G20 বলুন, যারা হোস্ট তারা কিন্তু ওই গ্রুপের বাইরের দেশগুলোকেও, হুম। দেশ মানে কয়েকটাকে আমন্ত্রণ জানাতে পারে। তো এখন বাংলাদেশ কিন্তু আগেও মানে ব্রিক্সের সদস্য হওয়ার একটা ইচ্ছা ব্যক্ত করেছিল। সো নরেন্দ্র মোদী যখন ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে ইনভাইট করে, এখানে না যাওয়া হবে একটা চরম বোকামি। কারণ ওখানে গেলে আপনার ইন্টারন্যাশনাল লিঙ্কেজ আরো বাড়বে, এবং আপনি আমেরিকার সাথে ভালো সম্পর্ক করছেন, পশ্চিমা বিশ্বের সাথে ভালো সম্পর্ক করছেন। ব্রিক্স হচ্ছে একটা বিকল্প ধারা, আম, হুম। বিশ্ব বিশ্ব রাজনীতিতে বা ভূ রাজনীতিতে তারা হচ্ছে একটা বিকল্প ধারা। সেই বিকল্প ধারা যদি আপনি যোগ নাও দেন, যদি আপনি সদস্য নাও হন, হয়তো ব্রিক্স আপনাকে সদস্য করবে না, কিন্তু তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলা, সেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে না। যদি না আমেরিকা তাদেরকে বলে, এই যে সার্জিও গোরে সে বলে যে ব্রিক্স থেকে দূরে থাকো, এবং সেটা যদি বাংলাদেশ গ্রহণ করে, তাহলে বোঝা যাবে যে আমেরিকান আধিপত্য চাই না, এই কথাটা টোটালি ভুল। এখানে আমেরিকান আধিপত্য
আছে, জানবো, যদি আমেরিকান চাপে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে না যান। কিন্তু সেটা কি তিনি যদি, হওয়ার সম্ভাবনা আছে? সে ধরনের কিছু হওয়ার আশঙ্কা আছে? ট্রাম্প প্রশাসন কিন্তু ব্রিক্সকে মোটেই পছন্দ করে না, কারণ ট্রাম্প হ্যাঁ। প্রশাসনের আশঙ্কা হচ্ছে যে ব্রিক্স চাচ্ছে যে ডলারের বাইরে বিশ্ব হুম হুম। বাণিজ্যে ডলার থেকে সরিয়ে নিতে, যেখানে অন্যান্য কারেন্সি দিয়ে বিশ্ব বাণিজ্য চালাতে। সেটা আমেরিকার জন্য একটা ব্যাপক বিপর্যয় হয়ে যাবে। বিশ্ব বাণিজ্য যদি ডলার হুম থেকে হুম সরে হুম। যায়, ডলার যদি বিশ্বের রিজার্ভ কারেন্সি থেকে বাদ পড়ে যায়, তাহলে এটা আমেরিকার জন্য বিশাল একটা বিপর্যয় হয়ে যাবে, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে। কাজেই ট্রাম্প প্রশাসন এমনও হুমকি দিয়েছে যে যারা ডলার থেকে সরে যাবে আমি ব্রিক্সকে শেষ করে দিব, এই ধরনের মন্তব্য সে করে। সো সো ট্রাম্প প্রশাসন ব্রিক্স পছন্দ করে না, এবং বাংলাদেশের সাথে তার সম্পর্ক কতটুকু গভীর সেটা আমরা পুরোটা জানি না, কিন্তু আমরা জানি যে খুবই খুবই ভালো সম্পর্ক গড়ে বাংলাদেশ তোলা। তো আবার আগ্রহী ব্রিক্স জয়েন করার জন্য, ব্রিক্স এর সদস্য পদের জন্য তো এক বাংলাদেশ আগ্রহী। এক সময় ছিল, এখন এই বর্তমান সরকার আচ্ছা। আগ্রহী হবে কিনা আমি জানি না, তবে আগ্রহী না হলে তারা। সালাউদ্দিন আম্মার যা যা করছেন, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে সোমবার আহ এনসিপি নেতা কর্মীরা হামলার শিকার হলেন, এবং তারা এর জন্য বিএনপি অঙ্গ সংগঠন যুবদল ছাত্র দলকে দায়ী করছে। আহ আমার কথা হচ্ছে যে সালাউদ্দিন আম্মারকে নিয়ে যদি প্রশ্ন করি যে তিনি কি প্রশাসনের চেয়েও তার হাত লম্বা, সরকারের চেয়েও তার হাত লম্বা, যা ইচ্ছে তাই করে যাচ্ছে? আর এমনি বিএনপির অনেক নেতা কর্মী রয়েছে, তারাও তো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, চাঁদাবাজি করছে, সব মিলিয়ে এখন কেন এই পরিস্থিতি চলবে একটা নির্বাচিত সরকার এবং বিএনপি যখন ক্ষমতায়? আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন আমার শুভেচ্ছা। এখন যে জিনিসটা হয়েছে, মবের কথা বললেন আপনি, আহ, কারো কারো নামে বললেন যে তাদের ক্ষমতা কত বড়, লম্বা হাতটা কত বড়। আমি নিজেও অবাক হয়ে যাই যে আসলে কারা দেশ চালাচ্ছে। তারা কি দেশ চালাচ্ছে? তারা কথায় কথায় যেভাবে থ্রেট দিচ্ছে, কথায় কথায় যেভাবে টর্চার করছে, এই টর্চার এবং আপনার এই মানুষকে, অসহায় মানুষকে সমস্যায় ফেলা, এটা আসলে আমি আমি আসলে বুঝতে পারি না। যেমন ধরেন গতকালকে যে ঘটনাটা, তারা মব করতো ওপেন ডিক্লিয়ার দিয়ে। এটা পৃথিবীর নিয়ম, প্রকৃতির গত একটা মানে নেচার অফ রিভেঞ্জ যেটাকে বলি আমরা। তো সেটা হয়তো হবে, বাট আমরা কিন্তু এটা চাই না, এটা চাই না। আপনি দেখেন, ঘটনাটা দুঃখজনক, আমি অস্বীকার করছি না, কিন্তু এই ঘটনাটা ঘটার আগেও তাদের বক্তব্যগুলোকে যদি আপনি জোড়া লাগান, তাহলে আপনি দেখতে পারবেন যে কোন অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই 5ই আগস্টের পর থেকে যে এসব শুরু হয়েছে, আপনার রেভলিউশন কি বছর ব্যাপী হয়? 2 বছর 5 বছর ব্যাপী হয়? রেভলিউশন হয় 1 দিন 2 দিন 3 দিন। বাংলাদেশে রেভলিউশন হয়েছিল 3 দিন। 3 দিন কোনো সরকার ছিল না। সেই 3 দিনের হিসাব আমরা, আপনি বা অন্য কেউ করতে চাই না। আপনাকেও বলবো যে হ্যাঁ, 3 দিনে যেহেতু সরকার ছিল না, সেইখানে কি হয়েছে না হয়েছে আমরা আফসোস করব, আমরা চেষ্টা করবো এটার তথ্যপাত্র বের করতে। কিন্তু তারপরে থেকে যে শুরু হয়েছে ওপেন ডিক্লেয়ার দিয়ে, আপনার এমপির বাসায় ডাকাতি, আপনার সাধারণ পাবলিকের বাসায় ডাকাতি, ডাকাতির পরে অ্যারেস্ট হওয়ার পরে সেই ছিনতাই করে আবার আসামিদেরকে আপনার তুলে নিয়ে যাওয়া, এই যে শুরু হয়েছে এগুলা, এটা শেষ কোথায়? আপনি যে ওই গ্রামে একটা কথা বলে যে ছিঁড়তে পারো না মুরগির ছাল, নাম হয়েছে শেখ জামাল। তো আপনার সারাক্ষণ আপনি মুখ দিয়ে বলছেন আপনি এই করবেন সেই করবেন সেই করবেন। তো এই যে এরকম একটা ঘটনা, এটা অপ্রত্যাশিত প্রত্যাশিত। আপনি যদি বলেন যে এই দুইটা শব্দ একসঙ্গে কেন বললেন, হ্যাঁ, ঘটনা যে কোনো কিছু, মারামারিটা আমরা অপ্রত্যাশিত মনে করি যে এটা মারামারি ঠিক না, গায়ে হাত তোলা ঠিক না, কিন্তু আপনি প্রতিদিন প্রভোগ করছেন, প্রতিটা মুহূর্তে প্রভোগ করছেন, যাকে খুশি তাকে প্রভোগ করছেন। তাহলে এইভাবে তো আসলে বলছে ছাত্রদল যুবদল করেছে, প্রমাণ দিতে পারে না, প্রমাণ দিক। যেই করেছে করেছে তো একজন ছাত্রদল যুবদল, ছাত্রলীগ যুবলীগ, অথবা তার নিজ দলের কেউ, অথবা সাধারণ মানুষ কেউ। এটা তো কি মানে অত্যাচারের চরম পর্যায়ে গেলে। আপনি দেখেন একটা মির্জা আব্বাস,
উনি ধরেন অনেক দুষ্ট প্রকৃতির মানুষ, ধরে নিলাম, আপনি তো প্রতিদিন তাকে মেরে ফেলতে পারেন না, প্রতিদিন তো তাকে বাজে কথা বলতে পারেন না। আপনার হাতে যদি পাওয়ার থাকে, আপনি পাওয়ারের ইউটিলাইজ করেন, আপনি তাকে আইনের হাতে তুলে দেন। আপনি প্রতিদিন যে ধরনের কথা বললে একটা সম্মানী লোক অসম্মানিত হয়। আপনি দেখেন আজকে মির্জা আব্বাস সাহেব আজকে কয় মাস যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যে এটা কি, একে কি আমি মানুষ বলবো? ইসলাম কি, ইসলাম বা যে কোনো ধর্ম, তারা কি এইভাবে প্রভোগ করার কথা বলে যে তুমি একজনকে প্রভোগ করতে করতে মেরে ফেলো? এই জিনিসগুলোর অবসান হওয়া উচিত। আমি মানে গতকালকের ঘটনার নিশ্চয়ই লাইভ ফুটেজ আছে, অনেক কিছু আছে। আমি বিচার চাই, বিচারের পাশাপাশি আমি ওই বিচারটাও চাই যে আপনি কেন মারামারিটাকে ওয়েলকাম করছেন। আপনি বলেন তো, আমি একটা দল করি, আপনি ভেতরে ভেতরে কোনো দল করলেও প্রকাশ্যে করেন না, কারণ আপনি একজন সাংবাদিক। আপনি যদি আমাকে, আমার দলের, লাইক আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, আপনি যদি আজে বাজে কথা বলার চেষ্টা করেন, নিশ্চয়ই আপনার সঙ্গে আমার এই যে সম্পর্কটা, এই যে এই সম্পর্কটা ওইভাবে থাকার কথা না, থাকবে না। তো এটা আপনাকেও আমাকে বুঝতে হবে, আমাকেও আপনাকে বুঝতে হবে। তো এই জায়গাটা তারা কেন বুঝে না? তারা মুখটাকে, আপনি দেখেন যেখানে অসভ্য একটা বাজে গালি, সবচেয়ে কঠিন গালি পৃথিবীর, এই অসভ্যের মধ্যে সমস্ত গালিকে আপনি ফিল আপ করতে পারেন, আর কিছু বলতে হয় না। তাহলে আপনাকে কেন ইন্ডিভিজুয়াল গালি দিতে হবে? মাকে তুলে, বোনকে তুলে, বউকে তুলে, মানে নারী কুলকে তুলে গালি দিতে হবে? এবং আমরা এমন সমাজে বাস করি, নারীরাও কেউ কেউ তাদের ওই গালিটাই রিপিট করছে স্লোগান আকারে। অপোজিট ভাষণ কিন্তু এই গালি দেন। আপনি দেখেন ছাত্র দলের কোনো ছেলেকে আপনি ওপেন এরকম গালি দিতে দেখেন, যুব দলের সে ওনারা বলে যে এরা চাঁদাবাজ, এরা দখলবাজ, কিন্তু এইভাবে গালি দিতে দেখেন। যেভাবে তারা গালি দিচ্ছে, এই গালির আমদানি তারা কোথা থেকে নিয়ে আসলো? একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, আমি 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 কি বলবো, আমার ভাষা নাই, আমার ভাষা নাই যে সে কোন পরিবারটা বিলং করে। তো তাহলে আমার প্রশ্ন, রিফাত চৌধুরী মনি, আপনি বলছেন যে আসলে দেশ কারা চালাচ্ছে? আমরা তো জানি বিএনপি চালাচ্ছে, বিএনপি ক্ষমতায়, তাহলে বিহাইন্ড দ্য স্ক্রিন, পিছনে অদৃশ্য কোনো শক্তি কি সবকিছু নিয়ন্ত্রণ করছে? তাহলে না হলে সালাউদ্দিন আমরাদের মতো মানুষ তারা দিনের পর দিন এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে, অনৈতিক কর্মকাণ্ড করে তারা একেবারে বীর দর্পে সবকিছু ঘটিয়ে বেড়াচ্ছে, তাহলে সেখানে প্রশাসন কোথায়, সরকার কোথায়? আমার যে প্রশ্নটি ছিল, কেন সরকার পারছে না, কেন আপনারা পারছেন না এগুলো নিয়ন্ত্রণ করতে? প্রশাসন, সরকার সবই আছে। আমাদের একটা চক্ষু লজ্জা, চোখের পর্দা একটা বলতে যে শব্দটা, এটা কাজ করে। মনে হয় যে 2 বছর আগে একটা ছেলেরা, মেয়েরা, এরা একটা দেশের সম্মুখ ভাবে গেছিল একটা যুদ্ধের ময়দানে। আচ্ছা, এদেরকে যতটা পারি স্যাক্রিফাইস করি। স্যাক্রিফাইসের মানে এই না যে আপনি যা খুশি তাই করবেন। স্বাধীনতার মানে এই না যে আপনি যা খুশি তাই ব্যবহার করবেন। তো এই স্বাধীনতাকে এখন আমি মনে করি, স্বাধীনতা, রাষ্ট্রের স্বাধীনতা কি, আপনাকে একটা পর্যায় পর্যন্ত স্বাধীনতা দিবে। সেই পর্যায়টা, সীমাটা লঙ্ঘন করলে কিন্তু আপনি রাষ্ট্রের আইনের অনুশাসনের আওতার মধ্যে আসবেন। এটাই কিন্তু রাষ্ট্রের ফয়সালা। তো সেই ফয়সালায় 2 দিন আগে 2 দিন পরে, আমি করলে আমি আসবো, আপনি করলে আপনি আসবেন, তারা করলে তারা আসবে। আপনি মনে করেন না যে ছাড় দিবে, কিন্তু ছেড়ে দিবে না। মানে কোনো না কোনো ভাবে বিএনপি সরকার শুধু দেখছে। আপনি 2 বছর যাবত আমরা গালির মধ্যে আছি। আমরা যে কোনো আন্দোলনের যে নেপথ্যে কারা ছিল, আমরা যে ছিলাম, আমরা যে ছাত্র দিয়ে, যুব দিয়ে সাপ্লাই করে তাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে যে এই আন্দোলনটা করেছে, তারা মনে করেছে সবই তারা। পিছনে একটা তাকায় দেখুক, আপনি দেখেছেন তো একটা দল গঠন করার পরে এনসিপি যে কয়েকটা মিটিং করেছিল আপনার শেরাটনের সামনে, যমুনার সামনে বা কিছু এই জায়গাগুলা, আপনার কয়টা লোক হয়েছিল? তো তারা যতক্ষণ বলবে তাদের লোক কয়টা? তাহলে আপনি মনে করেন হবিগঞ্জে এই ঘটনা ঘটার সময় তাদের লোক যদি বেশি থাকতো, নিশ্চয়ই তারা ছেড়ে দিত না। তো এই ধরনের কাজ গুলা তারা করছে। তাদের আমার মনে হয় যে এখন রশি টানা উচিত, মুখের লেভেলে আপনার বেড়া দেওয়া উচিত, এর চেয়ে বাড়া উচিত না, আমি মনে করি। তারা এই বিষয়টিকে মব বলছে,
এবং এটি তো সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে, যারা মব করেছে এতদিন তারা এখন মবের শিকার। আবার এটাও সত্য কথা, মব যে শুধুমাত্র এনসিপির নেতা কর্মীরাই করেছে তাও না, এখানে জামাত শিবিরের লোকজন ইনভলভ ছিল অন্তত গত 1.5-2 বছর ধরে যা চলছে। এবং সাম্প্রতিক সময়ে এসে এটিও হয়তো আপনার কাছে অপ্রিয় লাগতে পারে, আহ অবশ্যই ছাত্রদল যুব দলের নেতা কর্মীরাও মব করছে, আমরা বিভিন্ন জায়গায় দেখছি, অনেক প্রমাণও রয়েছে, যথেষ্ট প্রমাণ রয়েছে। আহ আজকে অনেকে বলছেন যে অবশ্যই আমরা এই ঘটনা নিন্দা জানাই, এনসিপি উপরে যে হামলা হলো, কিন্তু অনেকে বলছেন, যেমন আপনিও বললেন যে প্রকৃতির প্রতিশোধ বলে তো একটা কথা আছে। তা আজকে তারা যেমন করছে তাদের উপরে সেটা চলছে। যশোরে জামাতের এমপি এবং তার কন্যাকে ঘিরে রাখা হলো, এলাকাবাসী ঘিরে ধরলো, এটাও আমি মনে করি যে একটা প্রতিদান। কিন্তু ছাত্রদল যুবদল যা করছে তারাও কি এই ধরনের মবের শিকার হবে না ভবিষ্যতে? প্রকৃতির প্রতিশোধটাকে তাদের উপরেও না, পড়বে না? আমি তো বলি নাই যে কোনো একটা সংগঠন শুধু আপনার নেচারের শিকার হবে। এখানে নেচারের রিভেন্সের শিকার প্রত্যেকেই হবে। আপনি কি করেছেন আপনি জানেন, আর আপনার গড জানে, আমি হয়তো জানি না, বাট Right. আপনি কিন্তু একদিন এইটার শিকার হতে পারেন। তাই বলে একটা সভ্য রাষ্ট্র থেকে আমরা কি সাধারণ মানুষ যারা আছি তারা মানে প্রকৃতির উপরেই নির্ভর করে থাকবো? দেশে আইনের শাসন কি প্রতিষ্ঠা হবে না? কেন আমি এই প্রশ্ন করছি? নির্ভর চৌধুরী মনি, আপনি একজন আইনজীবী না হলেও আপনার আপনার আইনের ডিগ্রি রয়েছে, এটা হয়তো অনেকেই জানেন না। আপনার পিএইচডি ডিগ্রিও রয়েছে, আপনি সেটা ব্যবহার করেন না, সেটা হয়তো আপনার রুচিশীলতার জায়গা থেকে। আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। তিনি দুর্নীতি করেছেন কি করেননি এটি আদালত কর্তৃক প্রমাণিত হবে। ধরে নিলাম তিনি দুর্নীতিবাজ বা তিনি দুর্নীতি করেছেন, কিন্তু পুলিশ চার্জশিট দিবে, বিচারিক প্রক্রিয়ায় জামিন হবে কি হবে না সেটি মানুষ তাকিয়ে থাকে। কিন্তু ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর গত পরশুদিন জামিন হলো, সব ধরনের প্রসিডিউর মেনটেন করা হলো, আপিল বিভাগ থেকে জামিনের অনুমতি মিলল, জেল গেটে বেল বন্ড পৌঁছালো, তাকেও ছাড়া হলো না। নতুন করে 30 ঘন্টা পর মামলা, আর একটি ডাকাতি মামলা দেওয়া হলো। আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর একটি এক্সাম্পল হিসেবে মানে বিষয়টি তুলে ধরলাম। এরকম অসংখ্য মামলা রয়েছে, এখনো ডক্টর ইউনূস সরকারের সময় যা চলছিল এখনো তাই চলছে। আপনারা বলছেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, এটা কি আইনের শাসন? আমি যত জানি যে বেল বন্ড জেল গেটে পৌঁছানোর পর 1 সেকেন্ডের জন্য কারো শক্তি নেই আটকে রাখার। বিএনপি আওয়ামী লীগ আমলে আমরা জানি যে জেল গেট থেকে বেরোনোর পরপরই সাদা পোশাকে পুলিশ ধরেছে, অসংখ্য নেতা কর্মীদের আপনাদের ধরেছে, সবই সত্য কথা। কিন্তু সেটি তো অনেকের ভাষ্যমতে ফ্যাসিবাদী সরকার ছিল, বিএনপিও সেই ফ্যাসিবাদিতা পথে হাঁটছে, যেমন ফ্যাসিবাদকে লঙ্ঘন করেছিল, মানে টপকে গিয়েছিল ইউনূস সরকার, এখন তার ধারাবাহিকতা চলছে। এটা দুঃখজনক, আমি বলবো যে এইটা আইনের ব্যত্যয় ঘটানো হয়, এবং এটাই প্রথম না, এরকম হয়। আমি মনে করি যে বিএনপির এই ব্যাপারে সুদৃষ্টি দেওয়া উচিত, এবং বিএনপিকে যখন যে সরকার থাকে দেখবেন কিছু হালুয়া রুটি ভাগাভাগি করে খাওয়ার মতো লোক জুটে যায়। আপনি বিএনপির ত্যাগী নেতাদের এখন দেখবেন না, যারা বিএনপি করে নাই, এমন যে অন্য দল করেছে, আওয়ামী লীগও করেছে, তারা বিভিন্নভাবে ভালো আছে, বিভিন্নভাবে। তো সেইখানে তারা যতদিন থাকবে সরকারকে বিপথে নেওয়ার চেষ্টা করবে। সরকারের অবশ্যই এই ব্যাপারে তটস্থ থাকতে হবে। আমি মনে করি যে যে কোনো আইনের লঙ্ঘন করা বিএনপি করতে চান না, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আমার মাকে যদি এখন জিজ্ঞেস করতাম যে আমি কি করব প্রতিশোধের ব্যাপারে, উনি বলতেন যে না, তোমার এই জায়গায় যাওয়া ঠিক হবে না, তুমি দেশের জন্য কাজ করো। তো এই যে যিনি বলেন যে আমি প্রতিশোধ চাই না, তবে আমি বিচার চাই, তো এই বিচারটা আমরা চাই। না, তাহলে তারেক রহমানের প্রতি নিঃসন্দেহে সাধারণ মানুষের অনেক ধরনের আস্থা ছিল, অনেক বেশি আস্থা ছিল। একটা বিপর্যয়ের পর 5ই আগস্ট একটি বিপর্যয়ের পরে ডক্টর ইউনূসের যে জঙ্গি শাসন মানুষ দেখেছে, সেই শাসন দেখার মধ্য দিয়ে মানুষের বড় এক্সপেকটেশন ছিল বিএনপির প্রতি, আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। তিনি নিজেও বলেছেন, তার মায়ের উদাহরণ দিয়ে, তার ভাইয়ের উদাহরণ দিয়ে, যেটি আপনি বললেন, সামারি হচ্ছে তিনি প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করেন না। কিন্তু যা কিছু ঘটছে মানুষ তো মনে করছে যে ডক্টর ইউনূসের সেই শাসনের
ধারাবাহিকতা সম্ভবত এখনো চলছে, নইলে অসংখ্য মানুষ জামিন পাওয়ার পরেও একটা পর একটা পেন্ডিং মামলা যাচ্ছে। এবং ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ 30 ঘন্টা পর তাকে নতুন মামলায় দিয়ে দেওয়া হলো, উত্তরা থানায় হত্যা মামলা। এবং এগুলো তো আলটিমেটলি বিএনপির কাঁধেই যাচ্ছে, তাই না? তো যারা হ্যাঁ, সরকারে থাকে তারা কি কখনো বুঝবে না যে এগুলো আসলে কোন দিক দিয়ে কি হচ্ছে? আমার মনে হয় যে বিএনপি, আপনারা তো সাংবাদিক, এটা বিএনপির নীতি নির্ধারক মহলের কাছে এই আর্জিটা যদি আপনারা জানান, এটা নিশ্চয়ই তারা জানবেন, বুঝবেন এবং করার চেষ্টা করবেন। সেটা কিছু আপনি 100টা কাজে তো 2-3টা 5-7টা 10-12টা আপনার হতে পারে, হতে পারে। আমি দুঃখ প্রকাশ করছি নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেবের জন্য, বাট এবং আশাও করছি যে আগামীতে এটা হবে না, ব্যর্থ হয়তো তার কিছুদিন থাকতে হবে, এরপরে জামিনটা নিশ্চয়ই উনি বের হবেন। আপনি যখন সরকার দলীয় এমপি, নিশ্চয়ই আমরা আশাবাদী হতে পারি। আমি আমি এত দূরে যাই কেন, আমি আপনার কথাই বলি। আপনি ইন্ট্রিম সরকার থাকলে আপনি বের হতে পারতেন না, না, আমি অথচ কিন্তু আপনি কি কেন ধরা হন? আমি কিন্তু ওই সরকারের সময় বেরিয়েছি, যখন দেশ বিদেশে প্রতিবাদ গড়ে উঠলো আমাদের কজনের বিষয়ে। হ্যাঁ, হ্যাঁ, ওই সময় বেরিয়েছে, কিন্তু তাদের টার্গেট ছিল আরো অন্যান্য মামলায় আটক দেখানোর, হয়তো প্রতিবাদের কারণে সেটি পারেনি। আচ্ছা, যাই হোক, আপনার সাথে যারা ছিল তারাও তো বের হয়েছে, পরে বের হয়েছে। হুম, হুম, হুম। তো সেটা তো জি। সরকারের একটা না, উদারতা অবশ্যই ছিল। অবশ্যই অবশ্যই, আমি বললাম যে অনেকে বের হচ্ছেন, এটাও বাস্তবতা। কিন্তু তার তুলনায় এখনো অসংখ্য মানুষ ভিড়ে মাটি বিক্রি করে জামিন নিচ্ছেন, আবার নতুন মামলা আটকে পড়ে যাচ্ছেন। তাহলে ওই টাকাগুলো তো তাদের জলে যাচ্ছে, এবং যে কষ্ট হচ্ছিল সেগুলো সব পণ্ডশ্রম হয়ে যাচ্ছে। মানুষ তো হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এটিও বাস্তবতা। সেটাই, আপনি ভালো সেটা থাকবেন, নিশ্চয়ই মিস্টার চৌধুরী মনি। আমরা জি। জানাবো, সুযোগ থাকলে অবশ্যই জানাবো। জি, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় দেশের দায়িত্বশীল একজন রাজনীতিবিদ হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশের দায়িত্বশীল রাজনীতিবিদের সংখ্যা খুবই কম। নিঃসন্দেহে আপনি তাদের একজন। আপনি সেই জায়গায়